শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদ। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। তো আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। আপনাকে শুভেচ্ছা। খুবই ভালো লাগছে কামাল ভাই আপনাকে আমাদের মাঝে পেয়ে, এবং আমরা জানি যে রবীন্দ্রনাথকে নিয়ে আপনার পথ চলা, রবীন্দ্রনাথকে ঘিরেই আপনার সব চিন্তা ভাবনা এবং হৃদয়ে ধারণ করা। আগামীকাল 22শে শ্রাবণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এবং আমার হাতে আপনার একটা প্রথমে চলে আছে অ্যালবামের কথা, অ্যালবাম আছে এবং রবীন্দ্রনাথের, এটা নিশ্চয়ই আমরা কালকে মানে আমাদের সব শ্রোতারা হাতে হাতে পেয়ে যাচ্ছে। সমগ্র দেশে সমগ্র ভক্তের কাছে পৌঁছবে বলে আমার প্রত্যাশা। আচ্ছা, এবং এই গানগুলো কিন্তু খুব চমৎকার, অনেক জনপ্রিয় গানও আছে এবং কিছু না শোনা গানও আছে। এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি। আমি আসলে সবসময় চেষ্টা করি যে রবীন্দ্রনাথের যে চর্চা হচ্ছে আমাদের দেশে, এটি খুব প্রশংসার দাবি রাখে, কারণ অনেকগুলো সংগঠন কাজ করছে, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কাজ করছে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কাজ করছে, এবং একেবারে সেই উপজেলা পর্যন্ত নিরন্তর তারা রবীন্দ্রনাথের শুদ্ধ চর্চা এবং লালন প্রসারে কাজ করছে। তো সেই সাথে আমি চাই যে রবীন্দ্রনাথের অনেক গান যেটি গীত কম হয় এবং শ্রোতাদের কাছে যায় না, তো আমি যখনই অ্যালবাম করি এটা মাথায় রাখি যে যেহেতু এই শ্রোতধারার সাথে আমিও কাজ করি, আমি সম্মেলন পরিষদের সাথে কাজ করি, একসময় ছায়ানটে শিখেছি, এখন সুরের ধারার সাথে কাজ করছি, তো যে গানগুলো মানুষের কম শোনা হয়েছে সেই গানগুলো তাদের সামনে সেই নিরিখেই কিন্তু আমার গান নির্বাচন, এই প্রয়াস এবং এটাই কিন্তু আমরা আমাদের প্রত্যাশা আপনাদের মতো শিল্পীদের কাছ থেকে যারা বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, সংগঠনের সাথে কাজ করছেন, রবীন্দ্র সঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখবে। এবং অনেক 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 জনপ্রিয় গানের পাশে এই গানগুলোও যে অনেক জনপ্রিয় হতে পারে শ্রোতারা কিন্তু সেটা বুঝতে পারবে। বিশেষভাবে একটি নতুন গান যখন একজন শ্রোতা শোনে, রবীন্দ্রনাথকে কিন্তু সে নতুন করে আবিষ্কার করে, নতুন করে ভাবতে পারে। আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে গিয়েছিলাম, সেখানে কথা হচ্ছিল, তো তারা বলছিল যে কামাল ভাই আমি 50টা সিডি কিনেছি, মানে যেটা কাজে লাগানোর জন্য। তো দেখা গেল যে সেখানে ঘুরে ফিরে ওই 40-50টা গান রিপিট হচ্ছে, বাইরের কোনো গান পাচ্ছি না। কিন্তু এটি আমাদের করা উচিত, সব গানগুলো শ্রোতা বা দর্শকদের সামনে উপস্থাপন করা। আচ্ছা কামাল ভাই, রবীন্দ্র প্রয়াণ দিবসের প্রাক্কালে আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি বিভিন্ন অঙ্গনে, আপনি বেতারে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সাথে আপনি জড়িত ভীষণভাবে, রবীন্দ্রনাথকে জানানো, রবীন্দ্রনাথকে চেনানো এবং রবীন্দ্রনাথের গানকে সবার কাছে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা, যদিও তার আলাদা মাধুর্য, আলাদা আকর্ষণীয় রূপ আছে, তারপরও এই বিষয়ে আসলে কতটুকু কাজ হচ্ছে আমাদের দেশে? আমাদের দেশে রবীন্দ্রনাথকে নিয়ে খুব ভালো কাজ হচ্ছে আমি বলবো। আগে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ছায়ানট কাজ করত, সেটাই একটি বড় প্রতিষ্ঠান ছিল, সাথে বুলবুল ললিত কলা একাডেমি ছিল। এখন এই রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছে সুরের ধারা, রেজনা চৌধুরী বন্যার নেতৃত্বে যেটা। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলিতেও এখন কিন্তু রবীন্দ্রনাথকে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ত্রিশাল যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে পড়ানো হচ্ছে, তাকে জানানো হচ্ছে এবং রবীন্দ্রসঙ্গীতকে শেখানো হচ্ছে। সুতরাং আমি বলবো যে এটি খুব আশাব্যঞ্জক। অনেক প্রথিত যশা সঙ্গীতজ্ঞ সঙ্গীতবিদ বলে থাকেন এবং আমরাও জানি, এবং আপনারা যারা রবীন্দ্র চর্চা করেন তারাও আপনারা বলে থাকেন যে রবীন্দ্রনাথকে যারা শোনে, রবীন্দ্রনাথকে যারা হৃদয় ধারণ করে, তাদের মধ্যে শান্ত সৌম্য অস্থিরতাবিহীন একটা মানসিকতা গড়ে ওঠে। কিন্তু এই প্রজন্মের মধ্যে আমরা কিন্তু দেখছি অস্থিরতা কাজ করছে এবং সেই সাথে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিষয়টা ছড়িয়ে যাচ্ছে। আদৌ কি সেই বিষয়টা কেন আমাদের মধ্যে, সেই মনোভাবটা কেন আমাদেরকে জাগ্রত হচ্ছে না? রবীন্দ্রনাথের যে সৌম্য শান্ত সৃষ্টিশীল যে চেতনা, সেটি আমাদের মধ্যে হয়তো আছে, সেটা হয়তো সুপ্ত অবস্থায়, কারণ সমাজটা একটু অস্থির হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা এখন প্রাপ্ত বয়স্ক, যারা অভিভাবক, তারাও কিন্তু অনেকটা অস্থির। শুধু নতুন প্রজন্মকে কিন্তু আমি দায়ী করব না, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করছে। আমাদের হয়তো অনেকেরই রবীন্দ্রনাথের সাথে বসবাস নেই,
রবীন্দ্রনাথকে বিষয়টি আমরা আসতে লালন যাচ্ছিলাম। করছি না, আমাদের জীবনাচরণে রবীন্দ্রনাথ নাই, রবীন্দ্রনাথের সাথে আমরা থাকছি না, হয়তো রবীন্দ্রনাথের গান শোনাই হচ্ছে না। এমন একটি সময় ছিল, আমরা যখন কিশোর ছিলাম, আমরা দেখেছি যে বাঙালির ঘরে সকালে হয়তো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বা আমাদের যে আদি বাংলা গান সেগুলো বাজতো। হয়তো অভিভাবক অফিসে বেরিয়ে যাবে তার আগেই সে চেষ্টা করছে কিছুটা গান শুনবার, সকালে একটা মানে শুভ্র পরিবেশে সে কাজগুলো হতো। সেখান থেকে কিন্তু আমাদের জেনারেশন যারা, আমরা ওই গানগুলো শুনে বড় হয়েছে। আমরা রবীন্দ্রনাথকে শুনেছি, নজরুলকে শুনেছি বা আমাদের আদি বাংলা গানকে শুনেছি। সেখান থেকে কিন্তু আমরা বাংলা গানের স্বরূপকে জানতে পেরেছি। কিন্তু আমরা এখন নিজেরাই যারা অভিভাবক, তারা কিন্তু এই কাজগুলো করছি না। আমরা ছুটছি। সুতরাং আমি যেটি করছি না, আমার সন্তান তো সেটি জানতে পারছে না। আমার সন্তান বাংলা গান শুনছে না, আমি না শুনলে সে কি করে শুনবে? আমার ঘরে তো বাংলা গান নেই। সুতরাং বাংলা গানের স্বরূপ, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, তিন কবির গান বা আমাদের যে গর্বের আদিকালের যে আমাদের পুরনো বাংলা গান, সেগুলো তাদের কানে যাচ্ছে না, তাদের মেধা মননে সেটি কিন্তু প্রবেশ করছে না। ফলে তারা বাংলা গানকে চিনতে পারছে না। তারা হয়তো নেটে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যে গানগুলো ডাউনলোড করছে সেটি হয়তো ব্যান্ড সঙ্গীত বা বিদেশি কোনো গান। তো সুতরাং বাংলা গানের স্বরূপটা, বাংলা গানকে তারা খণ্ডিত ভাবে পাচ্ছে, আসল চেহারায় পাচ্ছে না। অস্থির গানগুলোই কিন্তু তারা শুনছে। সুতরাং এ কারণেই তারা অস্থির মানসিকতা নিয়ে আসছে এবং অনেক অপরাধ প্রবণতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে। সেই ক্ষেত্রতে যদি আমরা আসতে চাই যে রবীন্দ্রনাথের জীবনবোধ এবং প্রত্যেকটা বোধের সাথে তার যে সংযুক্তিটা, এই বিষয়টা যদি একটু মূল্যায়ন করতেন। কি দুঃখবোধ, কি প্রেমবোধ, কি বিরহবোধ, কি আনন্দবোধ, প্রত্যেকটা ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে পাচ্ছি। বাঙালির সকল অনুভূতি, এটা দুঃখ হোক, আনন্দ হোক, ক্ষোভ, হতাশা, আন্দোলন, সংগ্রাম, সব জায়গায় রবীন্দ্রনাথ সবসময় ছিল, আছে, থাকবে। আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের গান, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, একটু শুনে ফেলি। হ্যাঁ, সে গানগুলো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। এই গানগুলো ভীষণভাবে ইন্সপায়ারিং, মানে ইন্সপায়ারিং করেছে। মানে যে সকল কিছুকে ভেঙে আমার যেটা চাইবার, যেটা পাবার, সেটাকে অর্জন করতে হবে। আমাদের কিন্তু সেই পাক হানাদার বাহিনী আমাদের কিন্তু আটকে রাখতে পারেনি। আমরা 9 মাস যুদ্ধ করে আমরা লাল সবুজের পতাকাকে এনেছি, পেয়েছে একটি নতুন দেশ। এবং সেই ক্ষেত্রগুলোতে যদি আসি যে প্রকৃতির সাথেও তার একটা অন্যরকম কি বলবো যে সংযুক্তি বা অন্যরকম একটা ভালোবাসা ছিল, এবং সেই সময়টাতে তিনি বলে গেছেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ কখনোই সুস্থ মানসিকতা নিয়ে বড় হতে পারে না। কিন্তু আদৌ কি আমরা কতটুকু প্রকৃতির কাছে যেতে পারছি? আসলে রবীন্দ্রনাথ একেবারে তার গানগুলোকে পূজা, ভক্তি, প্রেম, বিচিত্র, প্রকৃতি ভাগ করে করে কিন্তু দিয়ে গেছে যে কোন সময়ে তুমি কোন গানের কাছে আশ্রয় নেবে, কখন তুমি কোথায় ছুটবে, এগুলো কিন্তু ডিফাইন করে যাওয়া, স্ট্রাকচার্ড করা আছে। রবীন্দ্রনাথের সবকিছু কিন্তু সাজানো, এবং তিনি কিন্তু বলেছেন তার এই মানে সাধারণ আয়ুর জীবন, সংক্ষিপ্ত বলবো না, দীর্ঘ জীবনও বলবো না, সাধারণ জীবনে কিন্তু অনেক কিছু করেছেন এবং বাংলা ভাষায় তিনি কিন্তু নোবেল অর্জন করে গেছেন। তো সুতরাং তিনি কিন্তু সময়টাকে প্রপার ইউটিলাইজ করেছেন। তিনি কিন্তু বলেছেন সময় কই, সময় নষ্ট করবেন। এটা আমাদের জীবনেও কিন্তু অনেকটা মানে তার জীবন বোধগুলো, তার জীবন আচরণগুলো আমরা আমাদের ক্ষেত্রগুলোতে যদি অনুসরণ করি, আমরাও কিন্তু সেটা যে কোথায় চলে যাব সেটা আমরাও ভাবতে পারি না। আদৌ কি করি? আমরা বাঙালি হিসেবে যদি আমরা শুভ্র, শান্ত, একটা নির্মল জীবন যাপন করতে চাই, তাহলে আমরা যদি রবীন্দ্রনাথকে ধারণ করি, হৃদয়ে লালন করি, তাহলে আমাদের মনে হয় কোনো সমস্যা থাকবে না, আমাদের কোনো অস্থিরতা থাকবে না। কারণ ভাই, আপনার অ্যালবামের একদম লাস্ট 12 নম্বর গানটাতে আমরা একটা বর্ষার গান দেখতে পাচ্ছি, এবং এটা বর্ষাকাল। আমরা যদি একটা এই মুহূর্তে একটু বর্ষার গানটা একটু শুনি। হ্যাঁ, আমি আসলে এখানে প্রেমের গান আছে, প্রকৃতির গান আছে। তার মধ্যে প্রকৃতি, রবীন্দ্রনাথ সব ঋতুকে নিয়েই কিন্তু লিখেছেন। তো
বর্ষাটা তার তাকে প্রিয়রিটি। বেশি আপ্লুত করেছে, সকল বাঙালিকেই করে, রবীন্দ্রনাথকে বিশেষভাবে করেছে। ঠিক আছে, আমি আমার অ্যালবামের সেই গানটি একটু গিয়ে শোনাচ্ছি। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, বিজান ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো, বিস্ময়ময় নিভৃত প্রতীক্ষায় জ্যোতি মালিকার মৃদু গন্ধে, নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক মনে এসো গো, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী, কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে এসো গো। চমৎকার। আমার ভাই, আপনার প্রসঙ্গে আসতে চাচ্ছি। আমি যতদূর জানি আপনি গান শেখা, সেই মানে একদম আটঘাট বেঁধে যে গান শেখার পর্যায়টা, সেটা আপনার একদম ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু হয়েছে। এত পরে কেন? এটি আসলে আমাদের যে সামাজিক মূল্যবোধ, পারিবারিক যে একটি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটাকে আমরা কিন্তু সবসময় শ্রদ্ধা করি, মূল্যায়ন করি। এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। আমার বাবা ছিলেন খুবই ধর্মপ্রাণ মানুষ, তিনি চাইতেন না যে আমি গান করি। আমার ভিতরে গানটি ছিল, এবং যেহেতু বাধা ছিল, ওই কিন্তু আমার প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হয়েছিল যে আমাকে গান শিখতেই হবে। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার স্কলারশিপের টাকা দিয়ে কিন্তু আমি একটি হারমোনিয়াম কিনে ফেলি, এবং সেই হারমোনিয়ামটার অন্যের বাসায় রেখে দেই। তারপরে কলেজ শেষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি সেই হারমোনিয়ামটা নিয়ে ঢাকায় আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার, ছায়ানটেরও ফার্স্ট ইয়ার, এবং তখনই কিন্তু আমার পুরো মানে ইচ্ছা শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে রবীন্দ্রনাথের গানকে শেখা। আপনার এই যে সাফল্য, সেটা আপনার পেশাগত দিক থেকেই হোক বা সঙ্গীতের দিক থেকেই হোক, দুটোই কিন্তু আমাদের এই গানকে ঘিরে, সংস্কৃতিকে ঘিরেই। তো এই যে এই সাফল্যের দ্বার প্রান্তে কিন্তু পরিবারের কোন রকম সাপোর্ট ছাড়া, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আপনার জীবনে। তো সেই সাফল্যের জায়গাটিতে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয়, পিছনের দিকে যখন এই সময়টা যখন চিন্তা করেন, তখন আপনার বোধটা কিরকম হয়? আমি একটু ছোট করে একটি কথা বলতে চাই। এটিকে আমার কোনো অহংবোধ থেকে বলছি না, বা আমি বড় মানুষদের কাতারে কিন্তু নিজেকে দাঁড় করাচ্ছি না। আমি ছোট মানুষ হিসেবে আমার বাধার কারণে একটি ছোট্ট জায়গায় এসেছি, কিন্তু একেবারে পৃথিবীর যত গ্রেট ম্যান ছিল, তারা কিন্তু সবাই বাধার মধ্যে ছিল। আমি আলাদা করে নাম বলতে চাই না, একেবারে প্রতিকূল পরিবেশ থেকে তারা গ্রেট হয়েছে। সুতরাং মানুষের বাধা কিন্তু মানুষকে বড় হতে আরো শক্তি যোগায়। ইচ্ছে শক্তি থেকে এটা অনেক, আমাদের যে শ্রোতা যারা বা দর্শক যারা আছেন, যারা শুনছেন, তারা ভীষণভাবে ইন্সপায়ার্ড হবেন আপনার এই কথাগুলো থেকে। আসলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু বাধা থাকে, সংকট থাকে, ইচ্ছা শক্তিটা কিন্তু অনেক প্রয়োজন। ইচ্ছা শক্তিটা অনেক প্রয়োজন। আবার যদি একটু রবীন্দ্রনাথে ফিরে যাই, একটা দুঃখের গান যদি একটু ছোট্ট করে একটু শুনি। দুঃখের গান না? দুঃখের গান, হ্যাঁ, আমি একটু গেয়ে শোনাচ্ছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে,
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। চমৎকার, মানে দুঃখের মধ্য থেকে উঠে আসার বা মাথা উঁচু করে দাঁড়ানোর যে মানসিকতা বা সাহসিকতা, সেটা কিন্তু আমরা গান থেকে পাই একদম শেষের দিকে। ছোট্ট করে একটা প্রশ্ন করব, তারপর একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। প্রশ্নটা হচ্ছে, আজকে জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে একটা স্বপ্ন লালন করে একটা শিল্পী সব সময়, যদিও সেই স্বপ্নর সত্যিটাকে সন্তুষ্টিটা তার কখনোই আসে না, তারপরও একটা স্বপ্ন সে সবসময় লালন করে, সেই স্বপ্নটা কি আপনার? স্বপ্নটা হচ্ছে যে আপনি যে একটু আগে বলছিলেন যে আমাদের অস্থিরতা এই প্রজন্মের মধ্যে, আমরা তাদের মধ্যে রবীন্দ্রনাথের গান দেখছি না, বাংলা গান কম দেখছি, বা নজরুলকে দেখছি না। তো আমরা নিজেরা সাংগঠনিকভাবে কাজ করছি এই চিন্তা চেতনাকে এই নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং রবীন্দ্রনাথের গানকে, এটি কিন্তু আমাদের একটি হাতিয়ার, রবীন্দ্রনাথের গানকে দিয়ে এই প্রজন্মকে স্পর্শ করবার। তো আমার সেটাই প্রত্যাশা যে নতুন প্রজন্ম একই সুরে ঐকতানে গাইবে রবীন্দ্রনাথের গান এবং তাদের জীবনাচরণে রবীন্দ্রনাথ আসবে, এটি নিয়ে আমি আশাবাদী। এটা আমাদের আন্তরিক প্রত্যাশা থাকে আপনার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে এবং এই স্বপ্নটা পূরণের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাবো। আমরা একটা গান শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21শে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। দর্শক শ্রোতা, আমাকে সুযোগ দেওয়া না হলেও আমি একটু আপনাদের থেকে একটু বিদায় নিতে চাই। আপনারা বাঙালি সংস্কৃতিকে লালন করবেন, বেশি করে বাংলা গান শুনবেন, রবীন্দ্রনাথের গান শুনবেন। আমি শেষ গানটি গাইছি, একটি প্রেমের গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের পরিমাণ জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে, যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো